প্রিয় দর্শক, এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন। প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন। চোরের ভিডিও করায় সাংবাদিককে হেনস্থা সিকিউরিটি কর্মকর্তাদের। বললেন, ভিসিকে কল দে, দেখি কি করে। নিরাপত্তা প্রহরীকে ইট দিয়ে থেতলে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার 4। বিএনপির যুবদল নেতা 10 লাখ টাকা চাঁদা দাবি। ভিডিও অডিও ফেসবুকে ভাইরাল। আরও থাকছে, বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি। সালমান শাহের মৃত্যু রহস্য। সেদিন বোরকা পরে কে এসেছিলেন তার বাড়িতে? শুনছিলেন সংবাদ শিরোনাম। সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চোরের ভিডিও করায় সাংবাদিককে হেনস্থা। সিকিউরিটি কর্মকর্তাদের বললেন, ভিসিকে কল দে, দেখি কি করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চুরির ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও দি ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আতিকুর রহমান বাবু। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং হেনস্থার শিকার সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক চোরকে হাতে নাতে ধরেন শিক্ষার্থীরা। এ সময় আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীরা ওই চোরের ভিডিও ধারণ ও ছবি তুলতে থাকলে ঘটনাস্থলে উৎসুক আবহ তৈরি হয়। বিষয়টি নজরে আসলে ক্যাম্পাস সাংবাদিক আতিকুর রহমান বাবুও ওই ঘটনার ভিডিও করতে গেলে নিরাপত্তা কর্মীরা তার ওপর চড়াও হন। তাকে ধাক্কা দিয়ে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয় এবং জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে 30 মিনিট আটকে রাখেন। সাংবাদিক আতিকুর রহমান বাবু বলেন, আমি শুধু ঘটনাটি ভিডিও করছিলাম। তখন তারা বলে, সাংবাদিকতা করতে হলে বিশ্ববিদ্যালয়ে অনুমতি লাগবে। এরপর তারা আমাকে ধাক্কা দিয়ে কন্ট্রোল রুমে নিয়ে যায় এবং মোবাইল কেড়ে নেয়। পরে প্রক্টর স্যারকে ফোন দিতে গেলে কন্ট্রোল রুমের কর্মকর্তা নকিব বলেন, প্রক্টর স্যার বলেছেন বেঁধে নিয়ে যেতে। তিনি বলেন, হলের পানির ফোয়ারা চুরির নিউজ করার পর থেকেই সিকিউরিটির লোকজন আমার ওপর ক্ষুব্ধ ছিল। আজ চোরের ভিডিও করতে গেলে সিকিউরিটি পরিচালক শাহ আলম আমাকে বের হয়ে যেতে বলেন। পরে চোরকে গোপন রুমে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকেরা মারধর শুরু করলে সেখানে যাই। পরে চোরকে টেনে হিঁচড়ে কন্ট্রোল রুমের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে শতাধিক শিক্ষার্থীর সামনে আমাকে হেনস্থা করা হয়। বাবু আরও বলেন, আমি ভিডিও করতে গেলে সিকিউরিটির লোকজন আমাকে বলে, সাংবাদিকতা করতে হলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি লাগবে। এ সময় আমি মোবাইল বের করতে গেলে আমাকে ধাক্কা দিয়ে কন্ট্রোল রুমে ঢুকিয়ে জোর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে আমি প্রক্টর ও ভিসি স্যারকে কল দিতে গেলে তারা বলেন, ভিসিকে কল দে, দেখি কি করে। ইমতিয়াজ ও রাসেল আমাকে টেনে নিয়ে যায় এবং মোবাইল কেড়ে নেয়। নকিব শারীরিকভাবে হেনস্থা করে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, আজ ধরা পড়া চোরটি গত কয়েকদিন ধরে ক্যাম্পাস থেকে সাইকেল, আইফোন ও পানির ফোয়ারা সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছিলেন। তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা দায়িত্বে রয়েছে এক্সপ্রেস সিকিউরিটি সার্ভিস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বলছেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বারবার চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা কোম্পানির কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্ত দিয়ে অন্তত 3 জন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে সিকিউরিটি অফিস নামেই কার্যত তারা শিক্ষার্থীদের কোনো কাজে আসে না, আর এ কারণেই প্রায়ই তাদের জিনিসপত্র খোয়া যায়। সাংবাদিক হেনস্থার বিষয় জানতে চাইলে সিকিউরিটি ইনচার্জ শাহ আলম দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনায় পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম.আর. কবির দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে বাধা দেওয়া যাবে না। সাংবাদিক হওয়ার আগে সে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার শিক্ষার্থীর হেনস্থার ঘটনায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ঘটনার বিষয়টি বিস্তারিত জেনে আগামীকাল ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। নিরাপত্তা প্রহরীকে ইট দিয়ে থেতলে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেফতার 4।
নারায়ণগঞ্জ শহরের খানপুরে আবু হানিফ ৩০ নামের এক নিরাপত্তা প্রহরীকে ইট দিয়ে থেতলে হত্যার ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। ওই ভিডিওতে দেখা যায় শহরের খানপুর জোড়া পানি ট্যাঙ্কির ভেতরে ৬ জন যুবক মিলে নিরাপত্তা প্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করছে। এ সময় সেখানে ছোট একটি শিশু দাঁড়ানো ছিল। আবু হানিফ অনেক কাকুতি মিনতি করেও তাদের হাত থেকে রক্ষা পাননি। নিহত আবু হানিফ বাগেরহাটের শরণখোলার আবুল কালামের ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। তিনি খানপুর জিতু ভিলায় নিরাপত্তা প্রহরীর কাজ করতেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার দুপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা এনে নিরাপত্তা প্রহরী আবু হানিফকে তার বাসা থেকে তুলে খানপুর জোড়া পানি ট্যাঙ্কির ভেতরে নেওয়া হয়। সেখানে ৫-৭ জন যুবক ইট দিয়ে তাকে একের পর এক আঘাত করে থেতলে দেন। এ সময় আবু হানিফ অনেক কাকুতি মিনতি করলেও রেহাই পাননি। একের পর এক ইটের আঘাতে আবু হানিফ অচেতন হয়ে পড়লে ওই যুবকেরা তাকে ফেলে চলে যান। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন বাহার ৩৬, সাইদুল ইসলাম ২৫ ও মুশফিকুর রহমান ২৯। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, নিরাপত্তা প্রহরী হানিফকে ইট দিয়ে থেতলে হত্যার ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিও পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় নিহত হানিফের ছোট ভাই বাদী হয়ে ১০ জনকে এজাহার নামিয়ে করে হত্যা মামলা করেছেন। তিনি বলেন, ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে অপু নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ১১। গ্রেফতার অপু শহরের খানপুর এলাকার হারা মিয়ার ছেলে। সে মামলার ৯ নম্বর এজাহার নামীয় আসামিজ। বিএনপি ও যুবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভিডিও অডিও ফেসবুকে ভাইরাল। সিলেটের কানাইঘাটের এক পাথর ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব জাকু এবং জেলা যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। চাঁদা দাবির ভিডিও ও অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিযোগকারী কয়সর আহমদ কানাইঘাট উপজেলার ৩ নং দিঘেরপাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও একজন প্রতিষ্ঠিত পাথর ব্যবসায়ী। তার দাবি, জাকারিয়া হাবিব জাকু ও গিয়াস উদ্দিন তার বিরুদ্ধে ২টি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন এবং তাকে ওই মামলাগুলোতে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এই ২টি মামলার সাক্ষী হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজউদ্দিন সাজুর নাম উল্লেখ করা হয়েছে। কয়সর আহমদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে ওই ২ নেতা তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে এফিডেভিট করার প্রস্তাব দেন। তবে এর বিনিময়ে তাদের দুজনকে মোট ১০ লাখ টাকা অর্থাৎ প্রত্যেককে ৫ লাখ টাকা দিতে হবে বলে জানান। সম্প্রতি সিলেট নগরীর রংমহল টাওয়ারের সামনে কয়সরকে ডেকে পাঠান জাকারিয়া হাবিব জাকু ও গিয়াস উদ্দিন। সেখানে তারা আবারও চাঁদার টাকা দাবি করেন এবং টাকা না দিলে আরও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে শায়েস্তা করার হুমকি দেন। ভুক্তভোগী ব্যবসায়ী মনে করেন তারা দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে মামলা বাণিজ্য করছেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজউদ্দিন সাজু এই ২ মামলায় সাক্ষী হওয়ার বিষয়ে বলেন, আমি এই ২টি মামলার সাক্ষী এটি আমি জানি না। তবে রাজনৈতিক মামলা থাকলে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাকে সাক্ষী দেন তাহলে তো সাক্ষী থাকা স্বাভাবিক। গিয়াস উদ্দিনের মামলায় আমাকে কেন সাক্ষী করা হলো তা আমার জানা নেই। এদিকে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন জেলা যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন। তার বক্তব্য, আমি কোনো চাঁদা দাবি করিনি, তার বিরুদ্ধে আমার মামলা রয়েছে। একইভাবে কানাইঘাট উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব জাকুও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কয়সর আহমদের কাছে কোনো চাঁদা দাবি করিনি। রংমহল টাওয়ারের সামনে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, রংমহল টাওয়ারে আমার ছোট ভাইয়ের দোকান রয়েছে, উনি আমার সাথে যোগাযোগ করেছেন। এমনকি আমার আরও মামলার আসামিরা আমার সাথে যোগাযোগ করছেন। পাথর ব্যবসায়ী কয়সর আহমদ জানান,
আমি ব্যবসায়ী লোক ও মেম্বার ছিলাম, আমি কোনো দলের লোক নই। আমার নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারা চাঁদা দাবি করছে। আমি এ বিষয়ে আমার 2 মামলার সাক্ষী বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজউদ্দিন সাজু ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি আরও বলেন, তারা আমাকে রংমহল টাওয়ারের সামনে আসার জন্য বলেন। আমি সেখানে গেলে তারা আমার কাছে দুজনে 5 লাখ করে মোট 10 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা দিলে 2 মামলা থেকে আমাকে আদালতে এফিডেভিট দিয়ে অব্যাহতি দিবেন বলে জানান। তবে আমি কোনো অপরাধের সাথে জড়িত নই, আমি কেন টাকা দেব? জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, চাঁদাবাজ দুষ্কৃতিকারীদের যুবদলে কোনো স্থান নেই। অভিযোগ সত্য হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যুবদল সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে। জেলা বিএনপির প্রতিনিধি কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কাউকে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও ভুক্তভোগী ব্যবসায়ী। বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি। বিয়ের দাবিতে 6 দিন ধরে ভাতিজা আব্দুল আজিজের কুড়ি বাড়িতে অবস্থান নিয়েছেন চাচি 25। তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক। বৃহস্পতিবার 23 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারী পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাতিজা আব্দুল আজিজ তার স্বামীর চাচাতো ভাই মোহাম্মদ গনিমোল্লার ছেলে এবং ওই নারী 2 সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, চাচি ও ভাতিজার মধ্যে সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও মোল্লাবাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী, কিন্তু তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান। ঘটনার 3য় দিনে ওই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী। সরেজমিন দেখা যায় বাড়ির সামনে নারী পুরুষের ভিড় জমেছে। গণমাধ্যম কর্মীরা পৌঁছলে আজিজ পরিবারের লোকেরা গেট বন্ধ করে দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী বলছেন, প্রেমিক ভাতিজার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল, পরে আবার প্রেমিক তাকে অভয় দিয়ে নিজের বাড়িতে পাঠিয়েছিলেন। গনিমোল্লার ভাতিজা জানান, ওই নারী এখনও বাড়িতে আছেন, কিন্তু কাউকে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন তার বাবা। স্থানীয়রা জানান, মহিলাটি শনিবার থেকে ওই বাড়িতে আছেন। ক্ষিপ্ত এলাকাবাসী ভাতিজার পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী বলেন, মহিলার সঙ্গে আমার কথা হয়েছে, তাদের সম্পর্ক 2-3 বছর ধরে। শনিবার থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে ছাপড়হাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, আমি এখনও বিষয়টি জানি না, কেউ আমাকে অবহিত করেননি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। সালমান শাহের মৃত্যু রহস্য। সেদিন বোরকা পরে কে এসেছিলেন তার বাড়িতে? বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু আজও পূর্ণ উন্মোচিত হয়নি। দীর্ঘ 29 বছর পর তার অপমৃত্যুর মামলা নতুন মোড় নিয়েছে। এখন এটি হত্যা মামলায় পরিণত হয়েছে এবং তার মা নীলা চৌধুরী আবারও দাবি করেছেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহের মা নীলা চৌধুরী তার ছেলের মৃত্যু নিয়ে বিস্ময়কর তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা যখন খবর পেলাম যে আমার ছেলে অসুস্থ, তখনই দ্রুত তার বাড়ি যাওয়ার চেষ্টা করি, কিন্তু বাসায় পৌঁছানোর পর আমাদের ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হয়েছিল। নীলা চৌধুরী আরও বলেন, সামিরার মা 5 সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল। বোরকা পরে ইমনের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে। সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে। নায়কের মা আরও বলেন, আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহের। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক, লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফারহাদ।